প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা ক্লজ এবং ফ্রেজ এই চ্যাপ্টারটা পড়বো গ্রামারের, ঠিক আছে? তার আগে আমি একটা কথা বলে দিই, ক্লজ এবং ফ্রেজ পড়ার আগে আমাদের জিরান্ড এবং ইনফিনিটিভস এর কনসেপ্ট থাকা জরুরি। সুতরাং যারা ওই ভিডিওটি দেখোনি বা যাদের ওই কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটা, তারপর এইটা দেখতে শুরু করবে। ওকে, তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো, একটা ছোট্ট সংজ্ঞার সাহায্যে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। এই কথাটা জাস্ট মনে রাখবে। ক্লজ হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পন্ন করে, ঠিক আছে, তাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, একগুচ্ছ শব্দ যার মধ্যে বা পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ বলতে পারো, যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা বলবো ক্লজ। যেমন আমি এই যে উদাহরণ লিখেছি, আই নো, আর একটা অংশ রয়েছে দেখো, দ্যাট ইউ আর এ লায়ার। এই যে দুটো অংশ, এই দুটো অংশে দেখো এখানে আই নো, অর্থাৎ নোটা হচ্ছে একটা ভার্ব, এবং দ্যাট ইউ আর এ লায়ার এই অংশে হচ্ছে আর, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে দেখো এই দুটো অংশে দুটো ভার্ব রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা হচ্ছে একটা ক্লজের অংশ, বাক্যের অংশ, এবং এটা হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে? এবার এই যে এখানে ক্লজগুলোর নাম লেখা আছে, এগুলো আমরা পরে আসছি, ক্লাসিফিকেশনগুলো, আমরা আগে ক্লজটা বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, এ দেখো এগুলো সেন্টেন্সের অংশ। আই নো, এখানে দেখো আই সাবজেক্ট, নো এটা হচ্ছে তোমার ভার্ব, তাহলে এর মধ্যে একটা ভার্ব রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ক্লজ। ওকে, এবার দেখো ফ্রেজটা একটু বোঝার চেষ্টা করবে সুন্দরভাবে। দেখো, ফ্রেজের যদি ডেফিনেশনটা আমরা খেয়াল করি, কি রাখা আছে দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট ভার্ব, একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ওখানে কি হচ্ছিল যে হ্যাভিং, অর্থাৎ আছে, যার মধ্যে থাকে একটা ফাইনাইট ভার্ব। আর এখানে দেখো কি, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটাকে আমরা কি বলছি? ফ্রেজ। যেমন ধরো, আমি যদি বলি টু স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, টু স্পিক দ্য ট্রুথ, এই যে এই অংশটা, এটা দেখো, তোমরা বলবে যে স্যার স্পিক তো ভার্ব, কিন্তু দেখো তার আগে একটা টু রয়েছে, আর আমরা জানি যে ভার্বের আগে টু যোগ থাকলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, সেই জন্য আমি বললাম যে ইনফিনিটিভের কনসেপ্ট থাকা জরুরি। এবং স্পিক দেখো, এটা হচ্ছে ভার্ব হতে পারে, কিন্তু যখনই এটাকে আমরা টু লাগিয়ে দেবো তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। টু প্লাস ভার্বের জিরো ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হলে সেটা কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। তার মধ্যে কোনো ভার্বের কোনো ফোর্স থাকে, বাট সেটা নাউন হিসাবে কাজ করে। তাহলে এটা দেখো টু স্পিক দ্য ট্রুথ, তাহলে দেখো টু স্পিক এটাও নাউন, আবার দ্য ট্রুথ এটাও হচ্ছে একটা নাউন, ঠিক আছে, ইজ আ গুড হ্যাবিট। তখন এটা হয়ে যাচ্ছে কি একটা ফ্রেজ, তার মধ্যে কোনো ভার্ব থাকছে না, ঠিক আছে? দেখো ফ্রেজটাকে আমরা আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দেখো, আগে আমরা ফ্রেজটা ডিটেলস বুঝি, তারপর আমরা ক্লজে আসবো। তার আগে একটু কথা বলে দিই। দেখো, এই যে ফ্রেজ কত রকমের হয়, ঠিক আছে, বা প্যাটার্নস অফ ফ্রেজ, অর্থাৎ কত রকমের ফ্রেজ হয়, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ফ্রেজের ডেফিনেশনটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, যে যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে এবং ডিফারেন্স, তাহলে বেসিক ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে এবং ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে? এবার দেখো, আমরা বিভিন্ন ফ্রেজগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো, ফ্রেজকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে, নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইভাবে দেখো, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এগুলো আমরা সব পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? চলো প্রথমে সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে যেটা আমাদের আসছে দেখো, নাউন ফ্রেজ, ঠিক আছে? দেখো নাউন ফ্রেজটা একটু দেখে নিই। নাউন ফ্রেজটা দেখো বলছে একটা জিনিস, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। আচ্ছা, নাউন মানে কি? আমরা জানি যেটা বাক্যের প্রধান সাবজেক্ট হিসেবে থাকে, বা নাউন যার দ্বারা কোনো নাম বোঝায়, সেটাকে আমরা নাউন বলি। কিন্তু এখানে বলছে নাউন ফ্রেজ, অর্থাৎ যখন একগুচ্ছ শব্দ একটা নাউনের কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো কি বলতো? নাউন ফ্রেজ। যেমন ধরো, সুন্দর একটা উদাহরণের সাহায্যে আমরা এখানে বোঝার চেষ্টা করি। দেখো, টু এরার, দেখো ডেফিনেশনটা আরেকবার বলছি আমি, একগুচ্ছ শব্দ বা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, যখন একটা নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। আর একটা শব্দ হলে তো সেটা আমরা না, একটা শব্দ এবং নাম বোঝালে সেটা তো আমরা নাউন বলছি, কিন্তু যখনই সেই দুটো তিনটে শব্দ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ, এবং সেটা একটা কোনো বস্তু বা প্রাণীর নাম যদি বোঝায়। দেখো, একটা সুন্দর উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে টু এরার ইজ হিউম্যান,
দেখো এই যে ERR শব্দটা, ঠিক আছে, এই শব্দটা হচ্ছে ভার্ব কিন্তু অ্যাকচুয়ালি। এর আগে আমি কী যোগ করেছি দেখো টু। এবার টু প্লাস ভার্বের 01 ফর্ম বা বেস ফর্ম, তার মানে কী হয়ে যাচ্ছে, সেটা কী হয়ে যায় আমরা বললাম একটু আগে ইনফিনিটিভ বলে সেটাকে, তাই না? ভার্বের আগে টু যোগ থাকলে সেটাকে আমরা কী বলি, ইনফিনিটিভ বলি। এবার ইনফিনিটিভ হয়ে গেলে সেটা আমি একটু আগে কী বললাম, ইনফিনিটিভ হয়ে গেলে সেটা আমরা কী হিসাবে কাজ করে বললাম, যে নাউন হিসাবে, তাই না? এবার দেখো টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। তাহলে দেখো ভুল হলো, এবার যদি আমরা ম্যাথামেটিক্যালি ব্যাপারটা দেখি যে হিউম্যান ইজ ইকুয়াল টু, যদি আমরা বলি টু এরার বা টু এর, তাই না? ধরো একটু দেখো আমি লিখছি হিউম্যান ইজ ইকুয়াল টু টু এর। এবার হিউম্যানটা যদি নাউন হয় তাহলে এটাও তাহলে কী হবে, নাউন হবে, যেহেতু আমরা এখানে কী দিয়েছি, ইজ ইকুয়াল টু দিয়েছি, তাই না? তাহলে টু এরার ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল। দেখো এর শুধু এর এটা হচ্ছে ভার্ব, কিন্তু যখনই এর আগে আমি একটা টু লাগিয়ে দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ হওয়া মানে সেটা হয়ে যাচ্ছে নাউন। এবার যেহেতু এখানে দুটো শব্দ রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজ। বোঝা গেছে আশা করি। আবার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো তোমরা। দেখো এখানে আমি যদি বলি কিথ অ্যান্ড কিন, এই যে দেখো কিথ অ্যান্ড কিন, তার সমস্ত দেখো কিন মানে হচ্ছে খুব কাছের লোক, আর কিথ মানে হচ্ছে আর একটু দূরের লোক আর কি। তাহলে এখানে কিথ অ্যান্ড কিন এটা একত্রে একটা নাউনকে বোঝাচ্ছে নাকি? দেখো আমি যদি বলি যে রিলেটিভ, তার সমস্ত রিলেটিভ তাকে ছড়িয়ে চলে গেছে। রিলেটিভ এটা হচ্ছে কি, মানে আত্মীয় স্বজন, এটা হচ্ছে নাউন। এবার এই রিলেটিভের সিমিলার মিনিং দেখো এখানে বলতে পারি যে কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন ইজ ইকুয়াল টু রিলেটিভ। এবার রিলেটিভ হচ্ছে কি নাউন, কিন্তু এখানে দুটো দেখো কিথ অ্যান্ড কিন এটা হচ্ছে দেখো একগুচ্ছ শব্দ। এবার একগুচ্ছ শব্দ কিন্তু এটা কাজ করছে নাউন হিসাবে, তখন সেটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ, তাই না? একগুচ্ছ শব্দ যখন নাউন হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট এবার দেখো আমরা আসছি যেটা, সেটা হলো যে ভার্বাল ফ্রেজ। আচ্ছা, ভার্বাল ফ্রেজ একই ডেফিনেশন। একটু আগে আমরা কি বললাম যে নাউন, নাউন ফ্রেজ কি, যখন একগুচ্ছ শব্দ নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। একইভাবে তাহলে যখন একগুচ্ছ শব্দ ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো গো, ভার্বাল ফ্রেজ। দেখো এটা আমরা অনেকেও জানি যে ভার্বাল ফ্রেজ বা ফ্রেজাল ভার্বও বলা হয় এগুলোকে। যেমন ধরো আমরা যদি বলি, দেখো একটা সুন্দর উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, এই যে এই উদাহরণটা। আচ্ছা, ডায়েড, ডায়েড হচ্ছে কি একটা ভার্ব, অর্থাৎ মৃত্যুবরণ করা। আবার একইভাবে দেখো পাস্ট অ্যাওয়ে, এই পাস্ট অ্যাওয়ে এটাও আবার কি বোঝাচ্ছে, ভার্ব বোঝাচ্ছে, অর্থাৎ মৃত্যুবরণ করা বোঝাচ্ছে। কিন্তু দেখো এখানে ডায়েড হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড এবং এটা হচ্ছে ভার্ব, এবং এর পরিবর্তে আমি দেখো দুটো ওয়ার্ড ব্যবহার করছি, এটা কি হয়ে যাচ্ছে, তখন একটা গুচ্ছ হয়ে যাচ্ছে, শব্দগুচ্ছ। তাহলে এই শব্দগুচ্ছ এবং এটা অর্থ প্রকাশ করছে কার, ডায়েডের। তখন আমরা এটাকে কি বলবো, যে নাও ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ। অর্থাৎ যখন এক গুচ্ছ শব্দ একটা ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ, ঠিক আছে। যেমন পাস্ট অ্যাওয়ে, পুট অন মানে কি পরিধান করা, যেমন ওয়্যার এটা হচ্ছে ভার্ব। এবার পুট প্লাস অন এই দুটো একত্রে অর্থ হচ্ছে ওয়্যার, তাহলে ওয়্যার ইজ ইকুয়াল টু পুট অন। এবার ওয়্যার ভার্ব, যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড এবং যেহেতু পুট অন এখানে শব্দ গুচ্ছ রয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো কি, ভার্বাল ফ্রেজ। ওকে, নেক্সট। ওকে, এবার দেখো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা পড়ে নেব। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার আগে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা একটু কী বলো তো। অ্যাডজেক্টিভ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষগুণ বিচার করে। এবার যখন কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড এটা করে থাকে তখন সেটাকে আমরা কী বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি, অ্যাডজেক্টিভ। এবার যখন কোনো শব্দগুচ্ছ এটা করে থাকবে তখন সেটাকে আমরা কী বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো সেটাই সংজ্ঞা, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। একগুচ্ছ শব্দ যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন আমি যদি বলি, দেখো এই যে কাইন্ড নেচার, দীপুবাবু ইজ আ ম্যান অফ কাইন্ড নেচার। আচ্ছা, এবার এখন আমি যদি বলি যে কাইন্ড, এই যে এই শব্দটা, দীপুবাবু ইজ আ কাইন্ড ম্যান, এখানে কাইন্ড শব্দটা একটা গুণ বোঝাচ্ছে, সেটা হচ্ছে দয়ালু। দীপুবাবু হচ্ছেন একজন দয়ালু, সেটা হচ্ছে তার গুণ। এবার এই কাইন্ডটাকেই দেখো আমি যখন একটু এক্সপ্লেন করে লিখছি যে অফ কাইন্ড নেচার, ম্যান অফ কাইন্ড নেচার, দয়ালু মনের মানুষ, তখন এই যে অফ কাইন্ড নেচার এটা ঘুরিয়ে বলতে চাইছে যে কাইন্ড। অর্থাৎ এই কাইন্ড এই শব্দটা একটু এক্সপ্যান্ডেড ফর্মে বা একটু বর্ধিত অংশে কি বলতে চাইছে, অফ কাইন্ড নেচার। তখন যেহেতু এটা শব্দগুচ্ছ তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার স্টুডেন্টস? কাইন্ড ইজ ইকুয়াল টু অফ কাইন্ড নেচার, এবং কাইন্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অফ কাইন্ড নেচার এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু এখানে এটা শব্দগুচ্ছ। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, দেখো উইথ লং হেয়ার মানে কি, লং হেয়ার লম্বা চুল বিশিষ্ট।
তাহলে এই যেহেতু এখানে একটা শব্দগুচ্ছ রয়েছে সেজন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, এবার আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার আগে অ্যাডভার্বের যে ডেফিনেশনটা আমরা একটু মনে করে নিই। অ্যাডভার্বের ডেফিনেশন কি? যখন কোনো শব্দ ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এবার যদি কোনো ফ্রেজ বা যখন কোনো শব্দ গুচ্ছ এটা করবে তখন সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? যেমন এখানে আমি যদি বলি যে, দেখো সংখ্যাটা বলে দিই, গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? এখানে বলা হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। একগুচ্ছ শব্দ যেটা অ্যাডভার্বের কাজ করবে তাকে আমরা বেসিক্যালি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? যেমন দেখো যদি বলি যে উইথ কেয়ার, আচ্ছা দেখো যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে যে রান ফাস্ট, ধরো আমি যদি বলি যে রান ফাস্ট, দ্রুত দৌড়াও, তাহলে এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। কারণ কি? রান মানে কি? এটা হচ্ছে একটা ভার্ব। কেমন জোরে দৌড়াতে বলা হচ্ছে? দ্রুত দৌড়াতে বলা হচ্ছে। তাহলে ভার্বকে মডিফাই করছে কে? এই যে এই শব্দটা ফার্স্ট, এটা অ্যাডভার্ব, তাই না? এটা ভার্বকে মডিফাই করছে। এইরকমভাবে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব, এটা মডিফাই করছে রানকে। এরকম সিঙ্গেল ওয়ার্ড না হয়ে যদি কোনো শব্দ গুচ্ছ মডিফাই করে, যেমন ধরো ওয়ার্কড, এই যে এখানে একটা শব্দ, তাই তো ভার্ব, এটা ওয়ার্কড, এটা হচ্ছে ভার্ব। কেমনভাবে কাজ করে? উইথ কেয়ার, যত্নের সাথে। তাহলে দেখো এই যে উইথ প্লাস কেয়ার, এটা আবার ঘুরিয়ে কেয়ারফুলি, কেয়ারফুলি মানে হচ্ছে উইথ কেয়ার। আমরা যখন ট্রান্সফরমেশন অফ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ শিখবো তখন আমরা এগুলো কাজে লাগাবো, এই কনসেপ্টগুলো। আচ্ছা, কেয়ারফুলি মানে হচ্ছে উইথ কেয়ার। এবার দেখো ওয়ার্কড উইথ কেয়ার, যদি আমি বলি যে কেয়ারফুলি, হি ওয়ার্কড উইথ কেয়ারফুলি, তখন এটা হয়ে গেল অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি ওয়ার্কড উইথ কেয়ার, তখন হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ এই যে দুটো শব্দ রয়েছে, উইথ প্লাস কেয়ার, উইথ কেয়ার ইজ ইকুয়াল টু কেয়ারফুলি, বোঝা গেল? তাহলে একগুচ্ছ শব্দ অর্থাৎ উইথ প্লাস কেয়ার কাজ করছে কার? অ্যাডভার্বের, তখন সেটাকে আমরা কী বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বোঝা যাচ্ছে? একইভাবে দেখো যদি বলি যে উইথ ফেয়ার, উইথ ফেয়ার মানে হচ্ছে ফেয়ারফুলি, ফেয়ারফুলি এটা সিঙ্গেল ওয়ার্ড, এটা হচ্ছে কি? অ্যাডভার্ব, এবং এটা একত্রে হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই দেখো নেক্সট, এবার আসছি প্রিপোজিশন। দেখো একইভাবে প্রিপোজিশন আমরা জানি ইন, অন, আউট, এগুলোকে আমরা সাধারণত প্রিপোজিশন বলে থাকি। এবার গ্রুপ অফ ওয়ার্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান প্রিপোজিশন, অফ আ প্রিপোজিশন। যখন কোনো একগুচ্ছ শব্দ প্রিপোজিশনের কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। খুব সুন্দর একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি এখানে আছে ধরো যে অন অ্যাকাউন্ট অফ, আচ্ছা অন অ্যাকাউন্ট অফ এর মানে হচ্ছে তোমার জন্য, ঠিক আছে? অন অ্যাকাউন্ট অফ এর অর্থ হচ্ছে জন্য। আচ্ছা আমি যদি এইটা কেটে দিই, যদি লিখি এখানে যে ফর, তাহলে দেখো আমার অর্থ সম্পূর্ণ হচ্ছে যে হি কুড নট অ্যাটেন্ড স্কুল ফর ইলনেস, অসুস্থতার জন্য সে স্কুলে যেতে পারেনি। তখন এটা কি হয়ে গেল? প্রিপোজিশন। ফর এটা হয়ে গেল প্রিপোজিশন। কিন্তু আমি যদি বলি তুমি এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করো, তখন তুমি এখানে কি ইউজ করবে? অন অ্যাকাউন্ট অফ। অন অ্যাকাউন্ট অফ এর অর্থ হচ্ছে তোমার কি? ফর। ওকে, ফর এটা হচ্ছে প্রিপোজিশন, এবং ফরের পরিবর্তে যদি আমি অন অ্যাকাউন্ট অফ ইউজ করি তখন যেহেতু এখানে এক গুচ্ছ শব্দ হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এই সিঙ্গেল ওয়ার্ডটা হয়ে যাচ্ছে প্রিপোজিশন। ওকে, একইভাবে দেখো ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? প্রিপোজিশনাল ফ্রেজ। অন বিহাফ অফ মানে পক্ষ থেকে, ঠিক আছে? বাই ভার্চু অফ মানে গুণের জন্য, এখানেও আর কি। তাহলে এই যে এইগুলো আর কি, এগুলো একটা শব্দগুচ্ছ, কিন্তু এগুলো একটা কাজ করছে একটা সিঙ্গেল প্রিপোজিশনের। এবার একটা সিঙ্গেল প্রিপোজিশনের পরিবর্তে যখন একটা শব্দগুচ্ছ ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আই হোপ ইউ আন্ডারস্টুড গাইস। নেক্সট, এবার আসছে আমরা দেখো একটা আমার এখানে বাদ পড়ে গেছে, আমি তোমাদের বলে দিই যে ইন্টারজ্যাকশনাল ফ্রেজ। আচ্ছা ইন্টারজ্যাকশন মানে কি? আবেগসূচক অব্যয়, আমরা জানি, তাই না? দেখো ইন্টারজ্যাকশনাল ফ্রেজ অর্থাৎ আবেগসূচক ফ্রেজ। আচ্ছা আমরা যেমন বলি যেমন আচ্ছা তাহলে এটা সংজ্ঞাটা কী হবে? যখন একগুচ্ছ শব্দ ইন্টারজ্যাকশনের কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? ইন্টারজ্যাকশনাল ফ্রেজ। যেমন আমি একটা দেখো এই উদাহরণটাই আমি তোমাদের এক্সপ্লেন করি। আচ্ছা যদি এখানে ধরো যদি বলি যে অ্যালাস, অ্যালাস মানে কি? হাই, মানে কি? দুঃখ প্রকাশ করছে, হাই। দেখো অ্যালাসের পরিবর্তে আমরা যদি বলি হোয়াট আ পিটি, কি দুঃখ, তাই না? তাহলে দেখো অ্যালাস এটা হচ্ছে কি? ইন্টারজ্যাকশন, এটা ওয়ার্ড। আর আমি যদি বলি হোয়াট আ পিটি, যেহেতু এখানে শব্দগুচ্ছ রয়েছে তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারজ্যাকশনাল ফ্রেজ। ওকে স্টুডেন্টস, এটা গেল আমাদের ফ্রেজের কনসেপ্টগুলো। আচ্ছা নেক্সট, এবার আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে দেখো ক্লজ।
আচ্ছা, ক্লজটা তার আগে আমরা একটু ডেফিনেশনটা একটু আমরা সব দেখে নিই ক্লজের যে ভাগগুলো। আচ্ছা, তাহলে দেখো এই যে ক্লজ আমরা বললাম যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না, তাকে পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, যখন একগুচ্ছ শব্দ তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন সেটাকে আমরা বলবো ক্লজ। এবার দেখো ক্লজকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা এর আর এক নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রধান বাক্যাংশ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন বা প্রধান বাক্যাংশ, অর্থাৎ যে প্রিন্সিপাল কারো অধীনে থাকে না সেই জন্য হচ্ছে তোমার কী বলো তো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ। ক্লজ মানে বাক্যাংশ। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অপ্রধান বাক্যাংশ বা নির্ভরশীল বাক্যাংশ। ঠিক আছে, আর একটা রয়েছে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, আমরা এর সংজ্ঞাগুলো আসবো। এবার বলে দিই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে, দেখো আচ্ছা তার আগে বলি এই প্রিন্সিপাল ক্লজই এক প্রকার, একটাই, কোঅর্ডিনেট ক্লজও একটা। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, এটা তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, যেমন দেখো আমরা বলি যে নাউন ক্লজে জয়েন করো, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করো, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করো। ঠিক আছে, আর প্রিন্সিপাল ক্লজ তো থাকছেই, তাই না, প্রিন্সিপাল ক্লজ ছাড়া বাক্য যেহেতু গঠন হচ্ছে না, তাহলে প্রত্যেকটা বাক্যেই প্রিন্সিপাল ক্লজ থাকছে। এবং যে সাবঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট অংশ যেটা হচ্ছে সেটা হতে পারে একটা নাউন ক্লজ, হতে পারে একটা রিলেটিভ ক্লজ, হতে পারে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আরও ডিটেলস দেখো আসছি। যেমন দেখো প্রিন্সিপাল ক্লজটা যদি আমরা বলি, এখানে প্রিন্সিপাল ক্লজের ডেফিনেশনটা দেখো, প্রিন্সিপাল ক্লজ গিভস দ্য মেন আইডিয়া অফ এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে প্রধান যে আইডিয়াটা সেটা নির্ভর করে, বা সেন্টেন্সের যে প্রধান অর্থ সেই প্রধান অর্থটা নির্ভর করে যে ক্লজের উপর, সেটাকে আমরা বলবো কি না প্রিন্সিপাল ক্লজ। প্রধান ভাবটি পরিস্ফুট করে, এই দেখো লেখা রয়েছে। যেমন এবার একটা উদাহরণ আমি যদি বলি যে আই নো, দেখো আমি যদি বলি যে আই নো, ঠিক আছে, দ্যাট ইউ আর এ গুড বয়, এই যে দ্যাট আই নো এটা হচ্ছে বেসিক ফ্যাক্ট। আই নো আমি অনেক কিছু জানতে পারি, আই নো দ্যাট ইউ আর এ গুড বয়, তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল, অর্থাৎ এটা প্রধান অংশ। এবং দ্যাটের পরে অর্থাৎ নো এর পরে যেটা অংশটা থাকবে সেটার অর্থ বিভিন্ন রকম হতে পারে। আই নো দ্যাট ইউ আর এ গুড বয়, আই নো দ্যাট ইউ আর নট অনেস্ট, অনেক কিছু হতে পারে, তাই না। তাহলে আই নো এর অর্থটা হচ্ছে মানে একটা ডেফিনেট অংশ, এবং এই অর্থাৎ এই অংশটা বাক্যের প্রধান ভাবটাকে পরিস্ফুট করে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা আরও ডিটেলস আসবো যখন আমরা ক্লজগুলো পড়বো। ঠিক আছে, এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ মানে কি বললাম, অপ্রধান বা নির্ভরশীল বাক্যাংশ। দেখো সাবঅর্ডিনেট ক্লজ ইজ নট কমপ্লিট, এটা কিন্তু সত্যি কমপ্লিট নয়। যেমন ধরো আমি যদি বলি, ধরো এখানে আমি একটা লিখছি যে আই নো, ঠিক আছে, আই নো, তারপরে যদি লিখি যে দ্যাট ইউ আর এ স্টুডেন্ট, ধরো আমি যদি লিখি এখানে, তাহলে দেখো এই যে এখানে স্টুডেন্ট। আচ্ছা, আমি এটা বলছি, দেখো এবার অপ্রধান নির্ভরশীল বাক্যাংশ হচ্ছে নট কমপ্লিট ইন ইটসেলফ, এটা সম্পূর্ণ একা কমপ্লিট হতে পারে না। যেমন ধরো আমি যদি ধরো এখানে এই যে এই আই নো এই অংশটা নেই, আমি যদি বলি দ্যাট ইউ আর এ স্টুডেন্ট, তোমার মনে হবে না যে দ্যাট ইউ আর এ স্টুডেন্ট তারপরের অংশ মনে হচ্ছে কিছু একটা আছে, তার আগে কি আছে যে আই নো, সেটা আমি সেটা জানি যে দ্যাট ইউ আর এ স্টুডেন্ট এই অংশটা হচ্ছে। সেই জন্য দেখো মানে আমরা যদি নিজে পড়ে দেখি এখানে দেখো অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। দ্যাট ইউ আর এ স্টুডেন্ট, তারপরে কি, দ্যাট ইউ আর এ স্টুডেন্ট কোথাকার স্টুডেন্ট, দ্যাট ইউ আর এ স্টুডেন্ট তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এটা একটা তোমাকে বলতে হবে, তাই না। এবং যতক্ষণ না তুমি ওই যে কমপ্লিট অংশটা বলছো, সেই কমপ্লিট অংশটা না বলা পর্যন্ত এই বাক্যের অর্থটা সম্পূর্ণ হবে না। তাহলে এই যে অংশটা বা এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে দেখো অন্য একটা ক্লজের উপর নির্ভরশীল, এবং কোন ক্লজের উপর নির্ভরশীল সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, নেক্সট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হলো সেই ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা দেখলাম যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, এবং অ্যাডভার্ব ক্লজ, ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, নেক্সট। এবার একটা অংশ কোঅর্ডিনেটিং ক্লজ। আচ্ছা, কোঅর্ডিনেটিং ক্লজটা কি বলতো, সহপ্রধান বাক্যাংশ। এটা খুবই সহজ, বলছে যখন দুই বা তার বেশি প্রধান বাক্যাংশকে অ্যান্ড অর বাট প্রভৃতি এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন ধরো আই নো এই একটা অংশ, হি ইজ গিলটি এই একটা অংশ। ধরো আমি তোমাকে বললাম যে হি ইজ গিলটি, এখানে আমি কথাটা বলে শেষ করে দিলাম, দেখো সম্পূর্ণ অর্থটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আই নো, আবার যদি বলি যে আই নো, দেখো হি ইজ গিলটি এই যে অংশটা, তাই না, আমি যদি বলি হি ইজ গিলটি, এখানে দেখো সম্পূর্ণ অর্থ এটা নিজে নির্ভরশীল। দেখো এর আগে যদি আমি কিছু নাও বলি বা পরেও যদি কিছু না বলি, দেখো এটা একটা কমপ্লিট সেন্স।
তাই না? যেমন বলি হি ইজ গিলটি, এটা দেখো কমপ্লিট সেন্স, কারণ এর আগেও আমাকে কিছু বলতে হচ্ছে না, পরেও কিছু বলতে হচ্ছে না। আবার একইভাবে আই নো, আমি জানি, ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা ফ্যাক্ট, তুমি বলে হ্যাঁ আমি জানি। আমি জানি এর আগেও কিছু বলতে হচ্ছে না, পরেও কিছু বলতে হচ্ছে না। তাহলে এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যাংশ। হি ইজ গিলটি, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যাংশ। এই দুটো স্বাধীন বাক্যকে যখন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, যেমন সেটা হতে পারে যে অ্যান্ড, বাট, অর, এগুলো, ঠিক আছে, যে আই নো বা দ্যাটও কখনো কখনো, এই যে এই কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হবে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আশা করি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আর আমরা পরের দিন ক্লজ, আমরা যে পড়লাম যে অ্যাডভার্বিয়াল, সরি, যে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না, সেই সাবঅর্ডিনেট ক্লজগুলো ডিটেলস আমরা পরের দিন পড়বো, তারপরে আমরা জয়নিং অফ সেন্টেন্স যাব। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে গুড, স্টে হ্যাপি।